चाहत है मेरी इतनी सी हसरत है गले लग जा न जा। জাঙ্কুক তেকে নিয়ে নিজের ঘরে এসে বসিয়ে দেয় আর বাথরুমে ঢুকে যায় গোসল করার জন্য। তাই তে শুয়ে পড়েছে, ভালো লাগছে না তার বসে থাকতে, আর টন টন করছে তার নাক। তে সারাদিনের মাঝে এখন আবার এলো জাঙ্কুকের ঘরে। সেই সকালের পর আর আসেনি। কিছুক্ষণ পর জাঙ্কুক বেরিয়ে এলো, পরনে শুধু নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট, শরীরে কিছুই নেই। চুল মুছতে মুছতে বেরিয়ে এলো, এসে দেখলো তে শুয়ে আছে। তে এতক্ষণ শুয়ে ভাবনায় ব্যস্ত ছিল। জাঙ্কুককে বেরোতে দেখে সেদিকে তাকালো, তাকিয়ে কেন জানি শরীরে ঝাঁকুনি দিল। বিদ্যুৎ গতিতে কিছু একটা বাড়ি দিল শরীরে, হার্টবিট ধরাস করে উঠলো। এমন ভাবে কখনো কোনো ছেলেকে সে আজ অব্দি বাস্তবে দেখেনি। এই প্রথম তার ভাষায় বনওল নামক স্বামীকে দেখলো। স্বামী বলেই কি এমন হলো? এখন থেকে সব নতুন নতুন কিছুর সাথে পরিচিত হতে হবে, তাই পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিল। লজ্জা গ্রাস করছে তাকে, তবু কেন জানি জাঙ্কুকের উপর থেকে চোখ সরালো না। দেখতে আকর্ষণীয় লাগছে বেশ। ছোট্ট ছোট্ট খোঁচা খোঁচা দাড়ির ভাঁজের হলুদাভ মুখটা ঘায়েল করার মতোই। হেয়ার স্টাইলটাও বনওল বেশ সুন্দর করে করে, কখনো এভাবে এই বনওলটাকে দেখা হয়নি। দেখতে দেখতে আপন মনে ভাবলো, না বনওলটা একটু না অনেকটাই সুদর্শন। এমনি তো ওই হা করা জ্যানিটা হা করে চেয়ে দেখতো না। জাঙ্কুক চুল মুছে ঘুরে তাকিয়ে দেখলো তে তাকেই হা করে তাকিয়ে দেখছে। কিছুটা অপ্রস্তুত হলো, তবে পরক্ষণে সামলে উঠে বিষয়টা স্বাভাবিক ধরে নিল। কারণ এসব নিয়ে আদিক্ষেতা করার টাইম নেই তার। বসে এখন ঘরে বাহিরে সব দিকে অধিকার দিতে হবে, শুধু মনটা মানার অপেক্ষায় আছে এখন। সে মানলে পুরোপুরি বউ হবে। জাঙ্কুক তের সাথে একটু মজা করার জন্য এক লাফে যাবার মতো করে তের সামনে চলে গেল, গিয়ে ঝুঁকে পড়লো তের মুখের সামনে। হঠাৎ এভাবে সামনে এসে এতটা কাছে জাঙ্কুককে ঝুঁকতে দেখে ভয় পেয়ে গেল তে, তাই রাগ তুলে বলল, এই বনওল এভাবে আসার কি হলো? ভয় পেলাম তো আমি। তা তো পাবেই, যেভাবে গিলছিস। কি গিলছি? হ্যাঁ আমাকে? কেঁপে উঠলো তে। কাল থেকে অনুভূতিগুলো কেন জানি বেইমানি করছে, হঠাৎ হঠাৎ কাঁপিয়ে তুলছে। কি অসহ্য ব্যাপার সেপার বুঝতে না দিয়ে রাগ নিয়ে বলল, যে না আবার চেহারা তার নাম পেয়ারা। এই চেহারা নিয়ে এখন আবার বড়াই করতে এসো না, জানা আছে তোমার চেহারার সুরত। জাঙ্কুক ঝুঁকে থেকে ভুরু কুচকালো আর বলল, গোবর ঠাসা মানতে কষ্ট হচ্ছে, তোর স্বামী হ্যান্ডসাম। হ্যান্ডসামের জ্বালায় খুশি খুশি পড়ছো না, সরতে এবার বলে ডান হাত দিয়ে জাঙ্কুকের খোলা বুকে ধাক্কা দিল, কিন্তু সরাতে পারলো না। জাঙ্কুক এবার তের মুখে পূর্ণ দৃষ্টি দিল। কখনো এই মেয়েটাকে চোখ দিয়ে তাকিয়েও দেখতে ইচ্ছে হতো না, আর এখন না চাইতেও দেখলো। উজ্জ্বল ফর্সা মুখটা, গোলগাল বেশ, নাকে সুতো দেওয়ার জন্য মুখে চেঞ্জ এসেছে। মিষ্টি লাগছে বেশ সুতোতে। আচ্ছা নাকফুল পরলে কেমন লাগবে একে? মেয়েদের তো নাকফুলে বউ বউ লাগে, একেও কি লাগবে? কেন জানি নাকফুলের থেকে দেখার ইচ্ছে জাগলো। এবার হঠাৎ ঠোঁটের উপর দৃষ্টি গেল। মসৃণ পাতলা আঁকানো ঠোঁট জোড়া মনে হলো কমলার কোয়া। ঠোঁটের রংটাও তেমনি। ঠোঁটের দুই কোণায় দুই পাশে সূক্ষ্ম ডিম্পল বসে মেটার। কথা বলতে গেলে এমনিও হাসলেও আসে। ভাবতেই শরীর অবশ হয়ে আসলো তার। বিদ্যুতের সঞ্চার হলো। ডুবে যাবার দিন কি তার এলো তবে? গোবর ঠাসা মানতে শিখে নে, তোর স্বামী একটু না অনেকটাই সুদর্শন। জাঙ্কুক কথাটা বলে উঠে সরে এলো। কথাটার সুর কেমন জানি ছিল, যেটা তের ভেতরে নাড়া দিল। তে নিজেকে সামনে মুখ ঝামটালো। জাঙ্কুক নিঃশব্দে হাসলো। এরপর পাতলা একটা সাদা শার্ট পরে নিল। পরে বিছানার কাছে এসে ফার্স্ট এড বক্স বের করে একটা পেন কিলার নিয়ে গ্লাসে পানি ঢেলে তের সামনে ধরলো আর বলল, দুপুরে খেয়েছিলি? এটা খেয়ে নে, ব্যথা আসবে না। তে অবাক হয়ে চেয়ে রইলো। দায়িত্ব পালন করা শুরু করেছে কি? করছে বোধহয়। এই তো, এটাই তো দায়িত্ব পালন করা তার। বউয়ের ভালো মন্দ খেয়াল রাখছে। তেকে তাকিয়ে থাকতে দেখে ইশারা করলো আবার। তে কথা না বলে হাতে তুলে নিয়ে খেলো। এরপর নিজেও কি মনে করে যেন আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, তুমি খেয়েছিলে দুপুরে? জাঙ্কুক শুনে ঘুরে কেমন করে যেন তাকালো। কিছুক্ষণ তাকিয়ে রইলো। অপ্রস্তুত হলো তে। উত্তরে জাঙ্কুক বলল, রেস্টুরেন্টে গিয়েছিলাম, ট্রিট নিয়েছে ফ্রেন্ডরা। কেন? ভ্রু কুচকে তৎক্ষণাৎ প্রশ্ন করলো তে। প্রশ্নটা কেমন বউদের বউদারির মতো করলো না? তেমনই তো লাগলো। কথাটা আপনা আপনি চলে এলো জাঙ্কুকের মাথায়। জাঙ্কুক উত্তর করলো, বিয়ের কথাটা সুগা গিয়ে ঢোল পিটিয়েছে, সেজন্য সব ধরেছিল। রাতে খাবার খেতে নিজের ঘরে এসে পড়তে বসলো। রাত বেশ অনেকটাই হয়েছে পড়তে পড়তে, তাই বই রেখে ফোন হাতে নিল।
দেখলো কাই আজ 2 দিন যাবত কল মেসেজ করে ভরে ফেলেছে। নাম্বার কোথা থেকে পেল কে জানে। বিরক্ত নিয়ে আবার ফোন রেখে দিল। ঘুম এসে গেল, তাই উঠে চলে গেল শুতে। গিয়ে দেখলো জাঙ্কুক কি সব করছে যেন। অনেক পেপারস নাড়াচাড়া করছে, সাথে নোটও করছে। তাই সেদিকে নজর না দিয়ে গিয়ে শুয়ে পড়লো। জাঙ্কুক থেকে শুতে দেখে তারও আর পড়তে ইচ্ছে করলো না। সেও বই রেখে লাইট অফ করে শুয়ে পড়লো। আস্তে করে বলল, ঘুমিয়ে গিয়েছিস? উত্তর এলো না কোনো। বুঝলো গোবর ঠাসা ঘুমে কাদা। আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এর থেকে নিষ্ঠুরতম যন্ত্রণা আর দুটো হয় না। হয় না। এটা যে কি বড় যন্ত্রণা সেটা এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে জাঙ্কুক। পাশে বউ নামক আস্ত একটা মেয়ে শুয়ে আছে, অথচ সে নিস্তব্ধতার রাত পার করছে। বিষাদময় দীর্ঘশ্বাসে রাত পার করছে সে। এই জ্বালা শেষ কবে? আর কত রাত এমন পার করবে? ভেবে ভালোবাসা নামক শব্দটার উপর খুবই রাগ উঠলো। সাথে আফসোসের নিঃশ্বাস বেরিয়ে এলো। বড় একটা নিঃশ্বাস টেনে আবার ছেড়ে দিল। সকালে উঠে খাবার টেবিলে সকলে বসে খাচ্ছে। তে কলেজে যাবে, তাই সেও খেতে বসেছে। এমন সময় নামজুন বললেন, আজ থেকে আর সিএনজি করে যেতে হবে না, জাঙ্কুকের বাইকে যেও। কথাটা যে তেকে বললো সকলে বুঝলো। থেমে জাঙ্কুকের উদ্দেশ্য করে আবার বললেন, তোমার সম্ভব হলে তেকে নিয়ে ফিরবে। শুনে সাথে সাথে দুজন দুজনের দিকে তাকালো। আজ পাশাপাশি বসেছে, কিন্তু প্লেট আলাদাই আছে। দুজন দুজনকে দেখে নিয়ে আবার খেতে মন দিল। খাওয়া শেষ হয়ে গেলে জাঙ্কুক বলে গেল, অপেক্ষা করছি আমি বাহিরে। সরকারি কলেজের মেন গেট দিয়ে বাইক সমেত ভেতরে ঢুকে গেল। মেন গেট ছেড়ে তের ক্লাসে যেতে প্রথম গেটের সামনে বাইক থামালো জাঙ্কুক। অনেকেই তাকিয়ে দেখলো। যারা তের ক্লাসে দেখেছিলেন তারা তো হা হয়ে গেল, তাকিয়েই রইল হা করে। তেকে এভাবে কখনো বাইকে দেখেনি কারো সাথে। হয়তো সকলের মনে প্রশ্ন জাগলো, ছেলেটাকে। তে নেমে গিয়ে যেতে নিলে জাঙ্কুক বলল, কল করবি ক্লাস শেষে, এসে নিয়ে যাব। জাঙ্কুক চলে যেতেই তের দুজন ক্লাসমেট এসে জিজ্ঞাসা করলো, ছেলেটা কে রে তে? কখনো তো তোর সাথে দেখিনি। তাদের দুইজনের প্রশ্নের উত্তর করলো জিমিন। উনি জিয়ন জাঙ্কুক, তের হাজবেন্ড। সেই সময়ে বোগম ও তার বন্ধুরা প্রবেশ করলো। তে আর জিমিনকে কথা বলতে দেখে সেখানে গেল। কে রে তে, তোর নাকে এমন সুতো কেন? ফুটিয়েছে দেখছিস না? তোকে জিজ্ঞেস করেছি আমি। জিমিন বিরক্ত হলো। তে এবার উত্তর দিল বোগমকে, আমার পিছনে ছেড়ে দে দোস্ত। আই এম ম্যারিড নাও, ওয়াইফ অফ জিয়ন জাঙ্কুক। কি? যা শুনলি তাই, আমি বিবাহিত, বিয়ে হয়েছে আমার পরশু। বোগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ভাবটা এমন মনে হলো। তে আবার বলল, দেখ দোস্ত, তোর অনুভূতি ছিল একপাক্ষিক, আমার তরফ থেকে কিছুই ছিল না। আমি তোকে অনেক মানা করেছি, আমাদের কখনো কিছু হবে না। এসব বলছি বলে ভাবিস না আমার রিলেশন ছিল বা রিলেশন করে বিয়ে করেছি। সম্পূর্ণ পরিবার থেকে হয়েছে, আর সেটাও আমার কাজিনের সাথে। কথাগুলো বলে বড় বড় পা ফেলে চলে গেল ক্লাসের উদ্দেশ্যে। রেখে গেল পাথর চাপা সমান একজনের বুক ভাঙা কষ্ট। এমনটা তো হবারই ছিল, সে তো মরিচিকার পিছনে ছুটতো। দুপুর 2টোর দিকে জাঙ্কুক এলো তেকে নিতে। জাঙ্কুক আসতেই তে জিমিনের থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসলো। সে সময়ই বোগম এলো। বোগমকে দেখে তে কিছুটা ফরকে গেল। তৎক্ষণাৎ জাঙ্কুকের কাঁধ খামচে শক্ত করে ধরলো। এ আবার উল্টাপাল্টা কিছু বলবে না তো? সারা ক্লাস তো চুপই ছিল। বোগম এসে সালাম দিল জাঙ্কুককে। জাঙ্কুক সালাম নিতেই জিজ্ঞাসা করলো কেমন আছে। সেসব কথা বলার পর বোগম বলল, কংগ্রেস ভাইয়া, নতুন দাম্পত্য জীবনে সুখী হন আপনারা দুজনে। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকালো। এরপর তের দিকে নজর দিল বাইকের মিরর থেকে। জাঙ্কুক নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ। উত্তরে মলিন হাসলো বোগম। এরপর বিদায় নিয়ে চলে এলো। বাইক চালাতে চালাতে জিজ্ঞাসা করলো জাঙ্কুক, ছেলেটা তোকে পছন্দ করতো? হ্যাঁ, কিন্তু আমার পছন্দ ছিল না। সেমিয়ার পছন্দ ছিল না আমার, তাই কখনো পাত্তা দেইনি। মুচকি হাসলো কথাটা শুনে। টিপ্পনি কেটে বলল, সেজন্য শাশির দিলটাই ভেঙে দিয়েছিস বিয়ের কথা বলে। তে ভরকে গেল। সত্যি যে স্বীকার করেছে সে, কেউ কম না। সে বলল, হ্যাঁ, আজ নিজে যে ক্যাম্পাসে গিয়ে বন্ধুদের গিলিয়ে এসেছে। জাঙ্কুক আবার হাসলো নিঃশব্দে। এই ঝগড়ুটে গোবর ঠাসার মাথায় যে ঝগড়া ছাড়া অন্য বুদ্ধিও আছে সেটা ভেবে আনন্দ লাগলো। বিকেলের দিকে আজ গুমট গরম পড়েছে। তেরা 3 যা মিলে বসার ঘরে বসে গল্প করছে। গল্পতে বেশি শোভা পাচ্ছে তে আর জাঙ্কুকের বিবাহিত জীবন। তে খুবই অস্বস্তিতে পড়েছে। প্রশ্নগুলো ভাবিরা গভীরে গিয়ে করছে। সে না পারছে উঠে যেতে আর না পারছে উত্তর করতে। অনেক করে মানা করেও লাভ হয়নি। তারা পণ করেছে আজ লজ্জা দিয়ে দিয়ে তাকে মেরেই ফেলবে। তে বার কয়েক উঠে যেতে গিয়েও কোনো লাভ হয়নি। আবারও সেই টেনে হিচড়ে বসিয়ে দিয়েছে জিসু আর ইয়নজুন। জাঙ্কুক থেকে রেখে আবার চলে গিয়েছিল। তাদের
তাদের গল্পের মাঝে জাংকুক এলো, এসে তিনজনকে গল্প করতে দেখে চলে গেল। জাংকুককে এসেই উপরে হনহনিয়ে চলে যেতে দেখলো তিনজন। ইয়নজুন টিপ্পনি কেটে বলল, তোর বর এসেছে, যা বেচারা গরমে হট হয়ে আছে, কুল করে দিয়ে আয়। জিসু শুনে হা হা করে জোরে হেসে দিয়েছে। তে একটু রাগার মতো করে বলল, বুবু। আবার হেসে দিল দুজন। জিসু বলল, আচ্ছা ছাড়ো এসব, এখন একটা কথা বলো তে। দুজন দুজনকে মারার চেষ্টা করছো তো, নাকি আগের মতোই চলো? তে শুনে একটু চুপ রইল, এরপর বলল, চেষ্টা করছি ভাবি, তোমাদের ব্যবহারও করছে। দুজনে শুনে মিষ্টি হাসলো। তাদের গল্পের মাঝে জাংকুক নেমে এলো গোসল করে, ভেজা চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। ছেলেটা সত্যি অমায়িক সুদর্শন, এতদিন তেমন ভাবে দেখাই হয়নি। ভাবতেই বুকের মধ্যে কেমন যেন ডিপ ডিপ করতে শুরু করলো। শিরশির করে উঠলো শরীর মানুষটাকে দেখে। এই ছেলেটা এখন তার স্বামী, জীবন সঙ্গী। মুখটা লাজুক হয়ে উঠলো। জাংকুক এসে ওদের সাথে বসে পড়লো। কিছুক্ষণ পর ইয়নহো এলো, সেও ওদের বসতে দেখে বলল ফ্রেশ হয়ে আসছে। তাদের গল্পের মাঝে ইয়নজুনের ফোন বেজে উঠলো। দেখলো কাই ফোন দিয়েছে, সে রিসিভ করলো। হ্যালো বলতেই ওই পাশ থেকে ভালো মন্দ কথা বললো। এরপর হঠাৎ কাই তের সাথে একটু কথা বলিয়ে দিতে বলল। ইয়নজুন তৎক্ষণাৎ তে আর জাংকুকের দিকে তাকালো। ইয়নজুন তেমন কিছু জানে না কাইয়ের বিষয়ে, আবার কাইও এখনো শোনেনি তের বিয়ে হয়েছে। ইয়নজুন তবু স্বামীর সামনে অন্য পুরুষের সাথে কথা বলতে দিতে সে নারাজ। অনেক কিছু বললেও কাই খুব করে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলো। এক সময় ইয়নজুন থেকে বলে উঠলো, তোর সাথে কাই কি যেন কথা বলবে, বলো খুব ইম্পর্টেন্ট, শুনে দেখ তো কি বলে। তৎক্ষণাৎ তে সামনে থাকা জাংকুকের দিকে তাকালো। জাংকুক ভুরু কুঁচকে তাকালো। রাগ উঠলো একটু একটু করে। ওই হা করা এখনো পিছু ছাড়েনি। আবার কত বড় সাহস, ফোন করে তার বউয়ের সাথে কথা বলতে চায়। মেজাজ আপনা আপনি চলে গেল ওই ফেভিকলের উপর। চিপকানো স্বভাব দূরে গিয়েও যায়নি তাহলে। সে তাড়াতাড়ি উঠে ইয়নজুনের থেকে ফোন কেড়ে নিল তে নেবার আগে। নিয়ে মেজাজ তুলে বলল, হ্যালো। অপর পাশ থেকে অবাকের কণ্ঠ পাওয়া গেল। কে? বলতে উত্তর দিল জাংকুক। জিয়ন জাংকুক, হাজবেন্ড অফ জিয়ন তেয়াং। আমার বউয়ের সাথে কিসের কথা তোমার? এতটা ইম্পর্টেন্ট যে অন্য কারো ফোন থেকে কল করে আমার বউয়ের সাথে কথা বলা লাগবে তোমার? উপস্থিত সকলে হা হয়ে গেল। তে নিজেও হা হয়ে আছে। আসলে সবটা চোখের পলকে হয়ে গেল। জাংকুকও চোখের পলকে ফোন কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। সে সময় উপর থেকে জিন, আয়ু, ন্যান্সি এলেন। ওনারাও কথাগুলো শুনলেন। ইয়নহোও শুনলো। সব অদ্ভুত নজরে চেয়ে আছে, যেন জাংকুক আস্ত একটা এলিয়েন। জাংকুকের সেসব দিকে খেয়াল নেই। সে এখন রাগে। রাগ স্পষ্ট মুখে প্রকাশ পাচ্ছে। ওপাশ থেকে কিছু বলতে যাবে, সে সময় জাংকুক কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। জাংকুক ইয়নজুনকে ফোন দিয়ে তে মুখের সামনে দাঁড়িয়ে তে চোয়াল শক্ত হাতে চেপে ধরে বলল, এখনো ওর সাথে কথা বলিস? ভালো মতো জানিস ওর ফিলিংস কেমন তোর প্রতি। তারপরও কেন কথা বলবি তুই? ফার্দার কথা বলতে দেখলে এখানেই মেরে পুঁতে রাখবো। শক্ত হাতে ধরায় অনেকটা ব্যথা পেল তে। জাংকুক এখন রাগে একটা জন্তুতে পরিণত হয়েছে। তার মাথায় নেই যে সে পরিবারের সামনে আর কথা বলার জন্য ইয়নজুনের ফোনে ফোন দিয়েছে। তে যদি কথাই বলতো তাহলে তো ইয়নজুনের ফোনে কল দিত না। আর তাছাড়া তে তো স্পষ্ট করে বলেছে সে কাইকে পছন্দ করে না। মাথায় এখন শুধু ঘুরছে কাইয়ের নজর তের প্রতি। কেউ না দেখলে সে তো দেখেছে কাইয়ের নজর কেমন ছিল তের প্রতি। আগে যদিও এসবে মাথা ঘামায়নি, কারণ তে কি করে বেড়ালো না বেড়ালো তার দেখার ছিল না। কিন্তু এখন সে তার অধিকার, তিন কবুল বলা বউ। অন্য অপর পুরুষ তার বউয়ের সাথে কথা বলতে চাইবে, এটাই তার শরীরের রাগে কাটা দিচ্ছে। জাংকুক থেকে কথাগুলো বলে চোয়াল ছেড়ে দিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ আবার ফোন বেজে উঠলো কায়ের। মূলত সে এত বড় কথাটা হজম করতে পারেনি, তাই আবার কল করেছে। ইয়নজুন বিরক্ত হলো। এই ছেলে তবে তেকে পছন্দ করত। কল রিসিভ করে রাগ নিয়ে বলল, শুনলি না জাংকুক কি বলল? তৎক্ষণাৎ তে ইয়নজুনের থেকে ফোন কেড়ে নিল। জাংকুকের দিকে সেও রক্তবর্ণ চোখে চেয়ে রাগ নিয়ে বলল, আপনার ফোন ধরি না, মেসেজের রিপ্লাই করি না, সেটা দেখেন না, বুঝেন না? নিশ্চয়ই কোনো কারণ আছে। এর মানে আপনাকে পছন্দ আমি আগে থেকেই করতাম না, বুঝেননি? তবু অন্যের কাছে কেন কল করতে হবে আপনার? একটু আগে আমার হাজবেন্ড কথা বলল, তবু বুঝেননি আমি বিবাহিত? ফার্দার আর কল করবেন না আমাকে। বলে ফোন দ্বিগুণ রাগে কেটে দিল এবং ইয়নজুনের হাতে ধরিয়ে দিল। দিয়ে
জাংকুককে বাজ পাখির ন্যায় নজরে দেখে হন হন করে ধাপ ধুপ করে পা ফেলে উপরে চলে গেল। সকালে মুখটা হা করে ফেলেছে। কিছুক্ষণ আগে থেকে এই মুহূর্ত পর্যন্ত কি হলো কারোরই বোধগম্য হলো না। কিসের ভেতর কি কিছুই বুঝলো না। কিন্তু ওদিকে বেচারা কাই সকলের রাগে শিকার হলো। ডিটারজেন্ট ছাড়া দুজনেই ধুয়ে দিল। ইয়নহো একবার তের দিকে দেখলো তো একবার জাংকুককে। শুধু ইয়নহো না, সকলেই একই ভাবে দেখলো। এরা কি দিয়ে তৈরি? জাংকুক এবার নিজের ভুল বুঝতে পারলো। রাগ পড়ে গেল তখনই। এবার নিজেরই নিজেকে বকতে ইচ্ছে করছে। এই হঠাৎ রাগ কেন যে এত ওঠে? তার তো এগুলো একটু মাথায় আসার দরকার ছিল। ভেবে কপাল চাপড়ালো। এখন ঘরে গেলে টর্নেডো বয়ে যাবে নিজের উপর দিয়ে, সেটা সে ভালোই বুঝছে। কিন্তু কিছু করার নেই, তবু যেতে হবে। বউ তার রাগ করেছে, হাজার ঘূর্ণিঝড় এলেও রাগ ভাঙাতে হবে। নিজেকে প্রস্তুত করে সে উপরে পথ ধরলো। সে সময় ইয়নহো বলে উঠলো, এ ভাই, ব্যাপারটা কি বলতো? কিছুই তো বুঝলাম না। কাই যে তেকে পছন্দ করতো তা বুঝলাম, কিন্তু এসব কি? কিছুই না, যতটুকু বুঝেছিস সেটুকু বুঝেই আপাতত বসে থাক। আমি যাই আপাতত বইয়ের রাগ ভাঙিয়ে আসি। ঘূর্ণিঝড় অপেক্ষা করছে আমার জন্য। না জানি কি কি নামে এসে হানা দেয় শরীরের উপর। বলে উপরে হাঁটা ধরল। আর সকলে হতবাক, হতবুদ্ধি, হতভম্ব হয়ে বিস্ময় নজরে চেয়ে রইল। এদের দুটোর মাঝে কি চলে? প্রশ্নটা সকলের মনে এসে হানা দিল। এরপর একে অপরের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসলো। সব ঠিক হবার দিন আসছে। তবে জাংকুক নিজের ঘরে উকি দিয়ে দেখলো তার বউ নেই তার ঘরে। রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ঠুকু বাপের ঘরে চলে গেছে। কথাটা ভেবে মুচকে হাসলো। তাই উপায় না পেয়ে শ্বশুর বাড়ি হাঁটা ধরল। এই না, ভুল হলো, শ্বশুর ঘরে হাঁটা ধরলো। গিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখলো বসে রাগে ফুঁসছে তিনি। রাগ করাটাই স্বাভাবিক। জাংকুকের রাগ যে একদিন কাল হবে সেটা আগেই বুঝেছিল। কথাটা দিন দিন ফলে যাচ্ছে। নীরব পায়ের ভেতরে ঢুকলো। তে ঠিক টের পেল, তাকালো না। জাংকুক ধুরু ধুরু বুকে পাশে গিয়ে বসলো। নিজেকে প্রস্তুত করেই রেখেছে কখন হামলে পড়বে, এবং তাই হলো। বলতে না বলতেই হামলে পড়লো। তে রাগে জাংকুকের চুল ধরে টেনে দিতে দিতে বলল, এই বোনলের বাচ্চা, তোকে বলি না, না জেনে কখনো দোষারোপ করবি না। বল, সেদিন তোকে আমি বলেছিলাম না আমি ওই ফেভিকলকে পছন্দ করি না? বল, বলেছিলাম না? আর তোর এতটুকু জ্ঞান এলো না যে আমি কথা বলে লোকের ফোনে কল দিত না? বল, বোঝে আসেনি? শুধু মারতে পারিস আমাকে, মজা লাগে না খুব? আজ থেকে সেই মজা দেখিয়ে ছাড়ছি আমি। বিছানার উপর উঠে দুই হাঁটু মুড়িয়ে বসে চুল টেনে ধরে জাংকুকের মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কথাগুলো বলল। তৎক্ষণাৎ আবার বালিশ তুলে পিঠটাতে লাগালো। জাংকুক এতক্ষণ মাথা ছাড়াতে চাইলেও এখন আবার অন্য আক্রমণ পেল। তাই তেকে থামানোর চেষ্টা করতে করতে বলল, আরে থাম গোবর ঠাসা, আমার রাগের মাথায় খেয়াল ছিল না। ওই হা করাটার কথা শুনে রাগ উঠে গিয়েছিল। ওর স্বভাব কেমন তুই জানিস না, দেখিসনি? এখনো ওর স্বভাব রয়ে গেছে, তাই রাগ উঠে গেছে। আরে বাবা থাম, লাগছে তো। তে বলে মাঠ ঠেকাচ্ছে সে। তে একের পর এক মেরেই চলছে বালিশ দিয়ে। জাংকুক থামতেই তে বলল, তা কেন থাকবে? পারিস তো শুধু শুধু খুঁজতে আমাকে মারার জন্য। আর তোর আমাকে মারতে পারলে শান্তি। কোনদিন ভালোবেসেছিস যে মারতে আসিস আমাকে? বোনর একটা, তোকে এমনি কি সহ্য করি না আমি? ছোট থেকে তোর হেয় দেখে আসছি আমি। কখনো ভালো করে দুটো কথাও বলিস না। সকলে ভালোবাসে আমাকে, আর তুই আমাকে মায়ের উপর রাখিস। কথাগুলো মারতে মারতে বলল। জাংকুক পুরো কথা শুনলো। সে এবার অতি কৌশলে তের কোমর পেঁচিয়ে ধরলো দু হাতে। ধরে সে চিত হয়ে শুয়ে তে সহ শরীরের উপর শুয়ে নিল। তে এখন জাংকুকের পুরো শরীরের উপর শুয়ে। তের খেয়াল নেই। সে আবারও বালিশ তুলে মারতে গেল, সেটাও কেড়ে নিয়ে ছুড়ে দিল অন্যদিকে। এক হাতে তের কোমর ধরে অন্য হাতে তের চুলগুলো কানে গুজে দিতে দিতে বলল, শান্ত হ। সাথে সাথে থেমে গেল তে। কণ্ঠটা অতি নরম ছিল এবং আদুরে ছিল। শান্ত হয়ে তে জাংকুকের চোখের দিকে তাকালো। এই চোখে এখন কোনো ঘৃণা নেই, আছে শুধু নমনীয়তা। জাংকুক আবার বলল, তুই চাস আমি তোকে ভালোবাসি, না মিলে আদর করি? তে জাংকুকের চোখের দিকে তাকিয়ে রইল। অতি কাছ থেকে জাংকুকের মুখটা দেখছে সে। আর এখন বুঝলো সে কোথায় আছে। ভেবে লজ্জা পেল অনেক। লজ্জা এসে ভিড় জমলো। মুখটা লাল হয়ে আছে। জাংকুক আবার প্রশ্ন করলো, কি হলো বল? তের ছোট্ট লাজুক উত্তর করে সে জাংকুকের বুকে কপাল ঠেকিয়ে দিল। তার দুহাত জাংকুকের বুক বরাবর গলার কাছে। উত্তর শুনে মুচকি হাসলো জাংকুক। তেকে আরেকটু টেনে নিল উপরের দিকে। ছেঁচড়ে দুই বাহু ধরে উঠালো। তের মুখ এবার জাংকুকের মুখের সমান সমান। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে পড়ছে। গভীর দৃষ্টি দুজনের। এদের এভাবে যে কেউ দেখলে ভাববে
বেস্ট রোমান্টিক কাপল এন্ড বেস্ট লাভার্স। জাঙ্কুক এবার চুল গুজে দেওয়া হাতটা তের কপাল বরাবর দিয়ে চুলের মধ্যে গলিয়ে দিল। আধুরি শিশিরানো হৃদয় জ্বালানো স্পর্শ পেয়ে তে চোখ বন্ধ করলো আবেশে, এরপর আবার খুলেও ফেললো। জাঙ্কুক অতি নেশাময় কণ্ঠে বলল, তোকে আগে কখনো এভাবে এমন চোখে দেখিনি, তুই অনেক মায়াবী, ঘায়েল করা সুন্দরী। কেঁপে উঠল তে, ভেতরে সব জমে যেতে লাগলো। স্বামীর থেকে পাওয়া আবেগ ঘন প্রশংসায় বুকে তীরের ন্যায় বিঁধল। তে কোনো কথা বলল না, সে আবার বলল, জানিস তো একেবারে সবকিছু সম্ভব হয় না। তে তাকিয়েই রইল। জাঙ্কুক আবার বলল, ভালোবাসার চেষ্টা করছি, সময় কবে কথা বলে দেখি, ততদিন অপেক্ষা করতে পারবি না? হ্যাঁ পারবো, অপেক্ষা করবো স্বামীর ভালোবাসা। তুমি আমার নিয়তিতে ছিলে, মানতে শিখেছি। জাঙ্কুক শুনলো সবটা, শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে তুললো। থেকে আর একটু গভীর ভাবে ধরল, এই মেয়েটাই তার নিয়তি। ভালোবাসলে একেই বাঁচতে হবে, পাল্টে ফেলতে হবে সব অভ্যাস, তবে জ্বালানো ছাড়া যাবে না, সেটা আমরণ সঙ্গী হবে ভেবে আর একটু হাসলো। ফিসফিস করে বলল, ভালোবাসলে কিন্তু মারাও বন্ধ হবে না, ওটা চলবেই। মারার পর আদরও আমিই দেব, সেটার অধিকারও আমার। আবার কেঁপে উঠল তে, লজ্জা পেয়ে মুখ গুজে রাখলো বুকে, প্রত্যুত্তর করলো না। অকপটে দুজন দুজনের মনের কথা বলে দিল। এখন শুধু মানার অপেক্ষা। যেদিন মনে হবে ভালোবাসা এসে হাতছানি দিয়েছে, সেদিনই মিলবে বনওল বাঘা তেঁতুল। ততদিন চলতে থাকুক ওদের অভ্যাসগত চুলোচুলি। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। আজকের এই পার্টি দিয়ে গল্পের নামে সার্থকতা পাওয়া গেল, ঝগড়া ও মিষ্টি ভালোবাসা। এখন থেকে শুরু হবে ঝগড়া ও মিষ্টি ভালোবাসা। আগে দেখতে থাকুন, পরের পার্টগুলো খুব জলদি দিব। কিন্তু আজকের পার্টি সবার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিবে। প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফিজ।